আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আইবিএ অ্যাডমিশন টেস্টের ইংলিশে কি কি আসে, কিভাবে আসে এবং সেগুলো কিভাবে অ্যান্সার করতে হয়। সো আমাদের ইংলিশ সেকশনটায় 25 মার্কস থাকে এবং সেই 25 মার্কসটা তিনটা পার্টে ডিভাইডেড। ইউজুয়ালি রিডিং কম্প্রিহেনশন, ভোকাবুলারি আর গ্রামার। এখন রিডিং কম্প্রিহেনশন থেকে অ্যাপ্রক্সিমেট 10 মার্কসের মতো থাকে, ভোকাবুলারিতে অ্যাপ্রক্সিমেট 5 to 10 মার্কসের মতো থাকে এবং গ্রামারে 5 to 10 মার্কসের মধ্যে থাকে। সো আমার এখানে রিডিং কম্প্রিহেনশন, ভোকাবুলারি তিনটা মিলায় তোমার 25 মার্কসের মধ্যে থাকে। এখন রিডিং কম্প্রিহেনশন এখানে 10 মার্কস লেখা, সব সময় যে 10 মার্কস থাকবে নট নেসেসারিলি। কিছু কিছু ইয়ারে 5 মার্কস, কিছু কিছু ইয়ারে 6, 7, 8 মার্কস বা কিছু ইয়ারে 10 মার্কস থাকে। আমার ইয়ারে যেরকম 10 মার্কস ছিল, বাট রিসেন্ট ইয়ার্সে তোমার হচ্ছে 5 মার্কস বা 8 মার্কস ছিল। তো রিডিং কম্প্রিহেনশনের কোয়েশ্চেন টাইপটা কি? রিডিং কম্প্রিহেনশনে তোমার প্যাসেজ বেস কিছু কোয়েশ্চেন্স থাকে, ভোকাবুলারিতে তোমার সিনোনিম, অ্যান্টোনিমস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। এর বাইরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে অ্যানালজি। তো অ্যানালজি আর আমাদের গ্রামারে থাকতেছে হচ্ছে ইরর কারেকশন, সেন্টেন্স কমপ্লিশন। সো এখানে স্টাইলগুলো কি থাকে? সো আমাদের আইবিএ তে তোমার রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে আমরা জিমের স্ট্যান্ডার্ড ফলো করি, আর সেট স্ট্যান্ডার্ড আগে ফলো করা হইতো, এখন আর সেট স্ট্যান্ডার্ড ফলো করা হয় না, এখন প্রাইমারিলি জিমের স্ট্যান্ডার্ডই ফলো করা হয়। ভোকাবুলারিতে জিআরই আর সেট, আবারও সেট স্ট্যান্ডার্ড এখন অতটা ফলো করা হয় না, জিআরই স্ট্যান্ডার্ডই ফলো করা হয়, এবং গ্রামার মোস্টলি জিমের স্টাইলের গ্রামার থাকে। সো তোমার এটা দেখে ফার্স্টে মনে হতে পারে ইটস ভেরি টাফ, কি সব এক্সামের কথা বলতেছি, জিমেট, জিআরই, এসিটি, বাট তুমি যদি রাইট অ্যাপ্রোচটা জানো ইউ ক্যান ভেরি ওয়েল মাস্টার ইট। সো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো এগুলো কি। সো ফার্স্ট হচ্ছে যে রিডিং কম্প্রিহেনশন। সো রিডিং কম্প্রিহেনশন কি? রিডিং কম্প্রিহেনশন, যেটাকে আমরা সংক্ষেপে আরসি বলি, হচ্ছে যে হাউ ওয়েল ইউ আন্ডারস্ট্যান্ড আ প্যাসেজ। সো এইখানে তোমাকে কিছু জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে তুমি কি মেইন আইডিয়াটা বুঝো কিনা, তুমি কি এখানকার সাপোর্টিং ডিটেলস গুলো আইডেন্টিফাই করতে পারো কিনা, এবং কি তুমি এখানকার টোন, ইনফারেন্স বা অ্যাটিটিউডটা বোঝো কিনা। আচ্ছা, সো টোন, ইনফারেন্স আর অ্যাটিটিউড বলতে কি বোঝায়? টোন হচ্ছে যখনই আমরা কোনো একটা প্যাসেজ লিখি, সেই প্যাসেজের বিভিন্ন টোন থাকতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি যে তুমি এখানে এসে বসো, এটার টোনটা কিরকম? এটা টোনটা একটা রিকোয়েস্টেড টোনে আমি কথা বলতেছি। আমি যদি বলি তুমি এখানে এসে বসো, তাহলে এটা কি ইজ আ মোর কমান্ডিং টোন। আবার আমি বললাম যে হায় হায় দেশটা কই যাচ্ছে, মানে কি আমি অ্যালাস। আবার আমি যদি বলি যে হ্যাঁ দেশটা কোথায় যাচ্ছে, তার মানে আমি কি হোপফুল। সো প্রত্যেকটা প্যাসেজের এরকম একটা আন্ডারলাইন টোন থাকে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হইতে পারে, হোপফুল হইতে পারে, হোপলেস হইতে পারে। এরপরে থাকে ইনফারেন্স। ইনফারেন্স মানে কি? ইনফারেন্স মানে হচ্ছে আমি কোনো একটা কথা সরাসরি বলি নাই, বাট তুমি সেটা আমার কথার মধ্যে থেকে বুঝে নিছো, অর্থাৎ ইমপ্লাইড মিনিং বা লুকায়িত একটা অর্থ আছে। ব্যাপারটা কিরকম? আমি বললাম যে নু ক্যাম্পে শুধুমাত্র বার্সেলোনার ম্যাচ হয়, এরপরে আমি বললাম যে আজকে বার্সেলোনার ম্যাচ হচ্ছে, তার মানে কি আজকে নু ক্যাম্পে ম্যাচ হচ্ছে। সেই জিনিসটা আমি সরাসরি বলি নাই, বাট এই দুইটা ইনফরমেশন থেকে তুমি বুঝে নিতে পারতেছো যে আজকে নু ক্যাম্পে বার্সেলোনার ম্যাচ হচ্ছে। এই জিনিসটাকে বলা হয় ইনফারেন্স। অ্যাটিটিউড কি? অ্যাটিটিউড সম্পর্কে আমরা জানি যে লেখক সেখানে কি বলতে চাইছে। সো লেখকের একটা ফিলোসফি থাকে। সো প্যাসেজের মধ্যে লেখক হয়তো কিছু বলতে চায়, সে হয়তো আমাদেরকে কোনো কিছু সম্পর্কে জানাইতে চায়, কোনো কিছু সম্পর্কে সতর্ক করতে চায়, কোনো কিছুর দিকে আহ্বান করতে চায়। সো আমরা যখন কিছু প্র্যাকটিস প্যাসেজ সলভ করব নেক্সটে, তখন আমরা বুঝে যাব যে আমরা আসলে টোন, ইনফারেন্স বা অ্যাটিটিউড কিভাবে কাজ করতেছে। সো এখন আমরা একটা কথা বলছি, দেখো, থিঙ্ক অফ ইট লাইক ওয়াচিং আ মার্ভেল মুভি দেন বিং কুইজড হোয়াট ওয়াজ দ্য মেইন স্টোরি লাইন, হোয়াট ওয়াজ ওয়ান ইস্টার এগ, অ্যান্ড হোয়াট মুড দ্য ডিরেক্টর ওয়াজ ক্রিয়েটিং। সেখানে আমরা কিছু স্টেপ বাই স্টেপ গাইড দেখবো কিভাবে আরসি বা রিডিং কম্প্রিহেনশন অ্যাপ্রোচ করতে হয়। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা প্যাসেজটা স্কিম করব 30 থেকে 60 সেকেন্ডসে। পুরো প্যাসেজটা আমরা লাইন বাই লাইন পড়বো না, আমরা প্যাসেজটা স্কিম করবো। স্কিম মানে কি? এক পলকে দেখা বা একবার চোখ দিয়ে দেখা। স্কিম করব কেন? কারণ এখানে যে জিস্টটা আছে সেই জিস্টটা জানার জন্য। জিস্ট মানে কি, যে কি বলা হয়েছে অ্যাকচুয়ালি। দেন আমরা এখান থেকে মেইন আইডিয়াটা আইডেন্টিফাই করব। মেইন আইডিয়াটা সাধারণত ফার্স্ট বা লাস্ট প্যারাগ্রাফে থাকে, এটা ভেরি ইম্পর্টেন্ট। তোমার প্রায় সব রিডিং কম্প্রিহেনশনের কোয়েশ্চেন্সে মেইন আইডিয়া রিলেটেড একটা কোয়েশ্চেন থাকে। সো মেইন আইডিয়া রিলেটেড যে কোয়েশ্চেনটা থাকে, সেই কোয়েশ্চেনে তোমাকে ফার্স্ট বা লাস্ট প্যারাগ্রাফ থেকেই মেইন আইডিয়াটা বের করতে হয়। সো অনেক সময় দেখা যায় একটা প্যারাগ্রাফের
একটা একটা রিডিং কম্প্রিহেনশনের ফার্স্ট প্যারাগ্রাফে একটা জিনিস নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, বাট যখন আমরা সেকেন্ড প্যারাগ্রাফ বা থার্ড প্যারাগ্রাফে যাই তখন একটা ভিন্ন জিনিসটা কথাবার্তা বলা হচ্ছে। সো যখন এমসিকিউ কোয়েশ্চেনটা করা হয় যে এই প্যাসেজটার মেইন আইডিয়া কি, তখন আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। তো এখানে তো এক এক প্যারাগ্রাফে এক এক জিনিস নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে মেইন আইডিয়াটা কি হবে? মেইন আইডিয়াটা ফার্স্ট বা লাস্ট প্যারাগ্রাফে যে জিনিস নিয়ে কথা বলা হয়েছে সেইটা হবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি ফার্স্ট প্যারাগ্রাফে, ফর এক্সাম্পল ধরো ব্যাটারি চালিত রিক্সা কেন আমাদের রাস্তার জন্য ক্ষতিকারক, এটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। তারপরে ধরো সেকেন্ড বা থার্ড প্যারাগ্রাফে আমার প্যাসেজটা এইদিকে চলে গেছে যে কিভাবে ব্যাটারি চালিত রিক্সা এখানে দেশে আসছে, কি কি রেগুলেটরি চ্যালেঞ্জেস আছে, মানুষের আনএমপ্লয়মেন্টের কারণেই মানুষ ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে, এদিকে কথাবার্তাটা চলে গেছে। কিন্তু আমার কিন্তু মেইন আইডিয়া কি, ওই যে ফার্স্ট প্যারাগ্রাফে কথা বলা হয়েছে যে ব্যাটারি চালিত রিক্সা, সেটাই আমার মেইন আইডিয়াটা হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি বিফোর ডাইভিং ব্যাক। সো আমরা যখন অ্যান্সার করতে যাব, অ্যান্সার করতে যাওয়ার আগে আমি কোয়েশ্চেনটা পড়ে নিব। কেন পড়ে নিব? কারণ আমি যখন কোয়েশ্চেনটা পড়ে নিব তাহলে আমার মাথায় থাকবে যে কি কোয়েশ্চেন্স আসবে। সো কি কোয়েশ্চেন আসবে, তখন যখন আমি প্যাসেজে যাব আমার জন্য কোয়েশ্চেন্সের অ্যান্সার বের করা অনেক সহজ হবে। ইউজ এলিমিনেশন মেথড, রং অপশনস আর অফেন টু এক্সট্রিম। দিস ইজ মাই ফেভারিট অ্যাপ্রোচ। সেটা হচ্ছে যে অনেকগুলো অপশনসের মধ্যে 5টা অপশনস থাকবে আইবির এক্সামসে, বিউপির এক্সামসে 5টা বা 4টা অপশনস থাকতে পারে, আর ঢাকা ইউনিভার্সিটির বিউনিটে তোমার 4টা অপশনস থাকে। সো 4টা অপশনসের মধ্যে তুমি দেখবা যে একটা বা 2টা অপশনস তুমি দেখেই বুঝতেছো যে এই অপশনস অ্যান্সার হবে না। তা আমরা তাহলে ওই অপশনগুলোকে কেটে দিব। ওই অপশনগুলোকে কেটে দিয়ে অন্য যে একটা বা 2টা অপশন থাকবে সেখান থেকে কিন্তু আমরা অ্যান্সার বের করতে পারবো। সো এখন আমরা একটা আরসি প্র্যাকটিস প্যাসেজ দেখি। সো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই প্যাসেজে দেখাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই has been hailed as the future of human progress. From healthcare to entertainment, AI is reshaping industries at a rapid pace. Critics, however, argue that unchecked reliance on AI could lead to mass unemployment and ethical dilemmas, while optimists envision a world where humans and AI collaborate seamlessly. Skeptics warn of a dystopia where machines dominate decision making. The truth likely lies somewhere in between. So, আমি যে বললাম অথরের কিছু টোন থাকে, ইনফারেন্স থাকে যে প্যাসেজটা কি বলে। তো এখানে আমরা যদি জিজ্ঞেস করি যে অথরের টোন কি, অথরের টোন এখানে হচ্ছে কৌশিয়াস। অথর এখানে সতর্কভাবে একটা টোন নিতে চাচ্ছে। তো যাই হোক, সেটা আমরা পরে আসবো। দেখো ওই যে মেইন আইডিয়ার কোশ্চেন যেটা বলছিলাম যে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, যে প্যাসেজের এখানে মেইন আইডিয়া কি। এখানে কি প্যাসেজের মেইন আইডিয়া এইটা যে এআই ইজ ডেঞ্জারাস এন্ড শুড বি ব্যান্ড? এটা কি প্যাসেজের মেইন আইডিয়া? এআই উইল সলভ অল হিউম্যান প্রবলেমস, এআই হ্যাজ বোথ পটেনশিয়াল এন্ড রিস্ক, হিউম্যান শুড ইগনোর এআই কমপ্লিটলি। তা আমরা যখন প্যাসেজটা পড়ছি দেখো এখানে বলা হয়েছে যে এআই প্রোগ্রেস করতেছে ফ্রম হেলথ কেয়ার টু এন্টারটেনমেন্ট, এআই ইজ শেপিং ইন্ডাস্ট্রিজ। ক্রিটিক্সরা আর্গিউ করতেছে যে আনচেকড রিলায়েন্স কুড কজ টু ম্যাস আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইথিক্যাল ডিলেমাস। তাহলে এখানে এআই এর ভালো দিকের কথা বলা হয়েছে, এআই এর খারাপ দিকের কথা বলা হয়েছে। অপটিমিস্ট ইনভিশন করতেছে ওয়ার্ল্ড ওয়্যার হিউম্যানস এন্ড এআই কোলাবোরেট সিমলেসলি, আর এক্সকেপটিক্স মানে যারা সন্দেহ করে এদেরকে বলা হয় এক্সপেক্টিভস, ওয়ার্ন করতেছে একটা ডায়াস্টোপিয়ার যেখানে মেশিন ডিসিশন মেকিং ডাউন করবে। তারপরে লেখক দেখো শেষ লাইনে কি বলছে, দ্য ট্রুথ লাইকলি লাইজ সামওয়্যার ইন বিটুইন। তার মানে লেখক বলতেছে যে এআই খুব ভালোও না আবার এআই খুব খারাপও না, সত্যটা হচ্ছে ভালো আর খারাপের মাঝামাঝি। তাহলে আমার এখানে দেখো এখানে প্রথম অপশনটা যে এআই ইজ ডেঞ্জারাস, এটা তাহলে বাদ, আমরা এলিমিনেট করে দিলাম। এআই উইল সলভ অল হিউম্যান প্রবলেমস, এটাও ঠিক না। এআই একবারে যে খুবই ভালো একটা জিনিস সেটা না, কারণ এআই কিন্তু আমার আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব ক্রিয়েট করতেছে। তাহলে আমি এই অপশনটাও এলিমিনেট করে দিলাম। তারপরে আমি দেখি হিউম্যান শুড ইগনোর এআই কমপ্লিটলি, না, ফার্স্ট লাইনে বলা হয়েছে যে হেইলড অ্যাজ দ্য ফিউচার, তার মানে এআই হচ্ছে ভবিষ্যৎ, তো আমরা এটাকে ইগনোর করতে পারি না, তাহলে এই অপশনটা বাদ। তাহলে আমার থাকে কি একটা অপশন যে এআই হ্যাজ বোথ পটেনশিয়াল অ্যান্ড রিস্ক, তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি। তাহলে আমরা তো বুঝলাম যে কিভাবে রিডিং কম্প্রিহেনশনটা আমরা অ্যাপ্রোচ করবো। আমরা কোয়েশ্চেনটা পড়বো, কোয়েশ্চেনটা পরে অথরের কি টোনে কথা বলছে, অথর কি ইনফার করতে চাইছে এবং অথরের কি অ্যাটিটিউড সেটার সাথে মিলাই আমি অ্যান্সার করবো। বাট আমরা যখন পরীক্ষায় অ্যাপ্রোচ করবো প্রশ্নটা, যেহেতু আমাদের কাছে টাইম ক্রাঞ্চ থাকবে, আমরা বেশি সময় পাবো না, সো আমরা একটা কোয়েশ্চেন পরে পরে বারবার ব্যাক গেলে ইট উইল বি ডিফিকাল্ট ফর আস টু
approach the question. So what we do is we would go through the questions at first. আমরা সব কোশ্চেন প্রথমে একবারে পড়ে নিব, তাহলে আমার মাথায় থাকবে কি কি কোশ্চেন আছে, এরপর আমি প্যাসেজ থেকে একটা একটা করে উত্তর বের করবো আর দাগাবো। আচ্ছা, দেখো অথরের টোন নিয়ে কোশ্চেন চলে আসছে। দ্য অথরস টোন ইজ ব্যালেন্স, ডিসক্রাইবড, ব্যালেন্স, ফিয়ারফুল, ওভারলি অপটিমিস্টিক, হিউমারাস। আচ্ছা, হিউমারাস মানে কি? হিউমারাস মানে হচ্ছে হাস্যকর। অথর কি এখানে খুব হাসাহাসি করতেছে বা ব্যঙ্গাত্মক কোনো কথাবার্তা বলতেছে না, বাট অথর কি ওভারলি অপটিমিস্টিক যে না এআই খুব ভালো, দিস এন্ড দ্যাট? না। অথর কি খুব ভয় পাচ্ছে? না, অথর কিন্তু খুব ভয় পাচ্ছে না। অথর একটু ভয় পাচ্ছে, আবার অথর ভালো কথাবার্তাও বলতেছে। তাহলে আমরা বলতে পারি অথরের টোন এখানে ব্যালেন্সড। তারপরের কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশন? এআই ইন হেলথ কেয়ার মেনশন করা আছে, এআই ইন এন্টারটেইনমেন্ট মেনশন করা হইতেছে, ইথিক্যাল কনসার্নস মেনশন করা হয়েছে, এআই ইন পলিটিক্স মেনশন করা নাই, তাহলে এটা অ্যান্সার। এখন এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এখানে নট বলছে, অনেক সময় স্টুডেন্টরা যেটা করে এই নটটা খেয়াল করে না, মেনশন দেখা আছে এআই হেলথ কেয়ার তো প্যাসেজ আছে বলে প্রথমটা দাগায় দেয়, বাকি 3 অপশন পরেও না, তখন 1 মার্ক ভুল যায়। সো এটা কিন্তু একটা ট্রিক কোয়েশ্চেন যে কোনটা মেনশন করা হয় নাই। এখানে কিন্তু এই 3টা মেনশন করা হয়েছে, এআই ইন পলিটিক্স মেনশন করা হয় নাই, তাই এটা অ্যান্সার। সো এই নট কোয়েশ্চেন্স গুলা কিন্তু আমাদেরকে ট্রিকি কোয়েশ্চেন্স গুলাকে ট্রিকি ভাবে ডিল করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ডু ক্রিটিক্স আর্গিউ, মানে ক্রিটিক্সরা কিসের পক্ষে তর্ক করতেছে। যখন আমার এরকম প্রশ্ন আসবে যে হোয়াট ডু ক্রিটিক্স আর্গিউ বা হোয়াট ডু এক্স ওয়াই জেড আর্গিউ, তখন আমি বুঝে নেব যে এখানে এক্স ওয়াই জেড কিসের পক্ষে কথা বলতেছে সেটা আমার জানতে চাচ্ছে। আচ্ছা, এখানে লেখা আছে যে এআই ইজ টু স্লো, এআই মে কজ জব লস, এআই উইল রিডিউস ক্রিয়েটিভিটি, এআই ইমপ্রুভ ইথিক্স। ক্রিটিক্স মানে কি? যারা এআই এর বিপক্ষে কথা বলতেছে বা সমালোচক। তাহলে তারা কি বলবে? এআই কি টু স্লো তারা বলছে? না, বলে নাই। তারা কি বলছে যে এআই ইথিক কি ইমপ্রুভ করবে? না। তাহলে আইদার অ্যান্সার এখানে হবে বি বা ডি, এআই জব লস ক্রিয়েট করবে এবং এআই ক্রিয়েটিভিটি লস করবে। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো দুইটাই অ্যান্সার হতে পারে, এআই টু ক্রিয়েটিভিটি হারাচ্ছে, এখন আমি চাইলেই একটা কবিতা চ্যাট জিপিটি দিয়ে লিখে ফেলতে পারি। তো এখন কথা হচ্ছে যে দুইটাই তো অ্যান্সার হতে পারে, তাহলে আমি কোনটা অ্যান্সার নিব? এখন দুইটাই অ্যান্সার হতে পারে, এটা ট্রু, বাট আমি যখন অ্যান্সার করব অলওয়েজ রিমেম্বার, যখন আমি একটা রিডিং কম্প্রিহেনশনের কোয়েশ্চেন অ্যান্সার করতেছি, রিডিং কম্প্রিহেনশনে ওই প্যাসেজের বাইরে তোমার কাছে আর কোনো কনটেক্সট নাই। সো এনিথিং দ্যাট ইজ আউটসাইড দ্য প্যাসেজ will not be considered. So you will only consider the information that is given to you inside the passage. So প্যাসেজের বাইরে যে কথা থাকবে সেই কথাকে কিন্তু আমি নিতে পারবো না। আমার কনটেক্সট শুধুমাত্র যে প্যাসেজটা দেওয়া আছে বা যে কম্প্রিহেনশনটা দেওয়া আছে সেই কম্প্রিহেনশনটা। সো আমার প্যাসেজে কিন্তু ক্রিয়েটিভিটি নিয়ে কথা বলা নাই, আমার প্যাসেজে বলা হয়েছে যে এআই মে কজ জব লস। সো যদিও দুইটাই অ্যান্সার হইতে পারে, যেহেতু প্যাসেজে শুধুমাত্র জব লসের কথা বলা হয়েছে, তাই অ্যান্সার হবে এআই মে কজ জব লস। আচ্ছা, এরপরে হুইচ ফ্রেজ বেস্ট ডিসক্রাইবস দ্য কনক্লুশন। আচ্ছা, কনক্লুশনে আমাদের কি বলা হয়েছে, আমরা যদি আগের পেজটায় যাই, দ্য ট্রুথ লাইকলি লাইজ সামওয়্যার ইন বিটুইন, মানে হচ্ছে এরকম যে আচ্ছা এআই নিয়ে পজিটিভ কথাবার্তা এখানে বলা হচ্ছে, এআই নিয়ে নেগেটিভ কথাবার্তা এখানে বলা হচ্ছে। অথর বলতেছে যে সত্যটা এর মাঝামাঝি, তার মানে কি এটা একটা ব্যালেন্সড বা নিউট্রাল একটা আউটলুক। তাহলে হুইচ ফ্রেজ বেস্ট ডিসক্রাইবস দ্য কনক্লুশন? এক্সট্রিম অপটিমিজম? না। আমি কি দেখছি? পজিটিভ কথাবার্তা একদম বলতেছি না। টোটাল রিজেকশন? না, আমরা টোটাল রিজেকশন না। স্যাটায়ার, এখানে কি অথর স্যাটায়ার করছে? স্যাটায়ার মানে কি? স্যাটায়ার মানে হইতেছে ব্যঙ্গ করা বা হাসাহাসি করা। এখানে অথর স্যাটায়ার করছে? না, অথর এখানে স্যাটায়ারও করে নাই। অথর একটা নিউট্রাল বা ব্যালেন্সড আউটলুক নিছে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে বি। প্যাসেজ 2 তে আমরা আসি। Climate change has emerged as one of the most pressing issues of the 21st century. Rising sea levels threaten coastal cities while unpredictable weather disrupts agriculture and daily life. Although global leaders meet frequently to negotiate solutions, implementation often lags behind promises. Ordinary citizens, however, are not powerless. Individual actions take reducing waste and conserving energy collectively make a difference. Acha. What is the central theme? Central theme is another way to ask for what is the main idea. Central theme আর main idea আলাপটা একই। সো এখানে জিজ্ঞেস করছে মেইন আইডিয়াটা কি, যে সেফ গভর্নমেন্টই ক্লাইমেট চেঞ্জ ফিক্স করতে পারে, ক্লাইমেট চেঞ্জ সেফ এগ্রিকালচারে
এফেক্ট করে, এভরিওয়ান হ্যাজ আ রোল ইন ট্যাকলিং ক্লাইমেট চেঞ্জ, সিটিজেন ক্যানট ডু মাচ। সো আমি যখন অ্যাপ্রোচের মধ্যে বলছি এক্সট্রিমস আর অফেন নট দ্য অ্যান্সার, এরকম কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যখন আমি এরকম কথাবার্তা বলবো অনলি বা অলওয়েজ বা নেভার, এই টাইপের স্টেটমেন্ট গুলা বেশিরভাগ সময় অ্যান্সার হয় না। তাহলে এখানে দেখো অনলি গভর্নমেন্টস বলা হয়েছে, সো এটা কি একটা এক্সট্রিম স্টেটমেন্ট না যে শুধুমাত্র গভর্নমেন্টই ক্লাইমেট চেঞ্জ সলভ করতে পারে? তো যেহেতু এটা একটা এক্সট্রিম স্টেটমেন্ট, তাই এটা অ্যান্সার না। তারপরে বলছে ক্লাইমেট চেঞ্জ এফেক্টস অনলি এগ্রিকালচার, শুধু এগ্রিকালচারে ক্লাইমেট চেঞ্জ এফেক্ট করে, এটাও একটা এক্সট্রিম স্টেটমেন্ট না, তো এটা অ্যান্সার না। আর আমরা তো এমনি কমন সেন্স দিয়েও বুঝতেছি যে ক্লাইমেট চেঞ্জ তো শুধু এগ্রিকালচার এফেক্ট করে না, ক্লাইমেট চেঞ্জের কারণে অন্যান্য আরো অনেক কিছু এফেক্ট হচ্ছে, অ্যাটমসফিয়ার এফেক্ট হচ্ছে, ফর এক্সাম্পল সয়েল এফেক্ট হচ্ছে। আচ্ছা, এভরিওয়ান হ্যাজ আ রোল ইন ট্যাকলিং ক্লাইমেট চেঞ্জ, এইটাই কিন্তু আমার প্যাসেজে বলা হয়েছে, সো আমার অ্যান্সার হবে এইটা। আর পরেরটা হচ্ছে এটার কন্ট্রাডিক্টরি অ্যান্সার, সিটিজেন ক্যানট ডু মাচ, সিটিজেন অফকোর্স ক্যান ডু মাচ, এটা আমরা কমন সেন্স থেকেও জানি, আর প্যাসেজেও বলা হয়েছে। হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ আ কনসিকুয়েন্স মেনশন। কনসিকুয়েন্স মানে কি? কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলাফল। সো আমাকে বলা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের ফলাফল কোনটা হতে পারে। সেখানে বলা হচ্ছে দেখো কি, রাইজিং সি লেভেলস threaten coastal cities while unpredictable weather disrupts agriculture and daily life. সো এখানে দুইটা কনসিকুয়েন্সের কথা বলা হয়েছে, রাইজিং সি লেভেলস আর আনপ্রেডিক্টেবল ওয়েদার ডিসরাপ্টিং এগ্রিকালচার। সো আমি দেখি কোনটা আছে। আচ্ছা, এখানে কিন্তু এগ্রিকালচার অপশনটা নাই, এখানে ফ্লাডেড কোস্টাল সিটিজ বলা হয়েছে। সো রাইজিং সি লেভেলস মানে কি? ফ্লাডেড কোস্টাল সিটিজ। সো এটা একটা ইনফারেন্স কোশ্চেন, আমাকে কিন্তু সরাসরি ফ্লাডেড কোস্টাল সিটিজ এর কথা বলা নাই। এসএসসি বা এইচএসসি তে যেরকম প্যাসেজের ক্ষেত্রে আমাকে সরাসরি উত্তর বলে দেওয়া থাকতো প্যাসেজের মধ্যে থেকে, আমি সেখান থেকে দেখে লিখতে পারতাম। এখানে কিন্তু ব্যাপারটা সেরকম না, এখানে আমাকে ইনফার করে উত্তরটা লিখতে হচ্ছে। ইনফার মানে কি? বুদ্ধি খাটায় বের করতে হচ্ছে যে এখানে হিডেন মিনিংটা কি বা কোনো ইমপ্লিসিট মিনিং আছে কিনা। সো যেহেতু রাইজিং সি লেভেলস এর কথা বলা হচ্ছে, যে সি লেভেলস বেড়ে যাচ্ছে, সো এই সি লেভেলস বেড়ে গেলে সেটা কি করবে? আমার কোস্টাল সিটিগুলোকে ফ্লড করবে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এ, ফ্লডেড কোস্টাল সিটিজ। ইন্টারনেট ব্রেকডাউনস বা ইনক্রিজ ইন ওয়াইল্ড লাইফ পপুলেশন বা টেকনোলজিক্যাল গ্রোথ, এগুলা কিন্তু প্যাসেজে নাই এবং আমরা লিখতে, এটা অ্যান্সারও হবে না। দ্য অথরস টোন, আবার দেখো টোনালিটির কোয়েশ্চেন আসছে। অথরের টোন কি হোপলেস, এনকারেজিং, সার্কাস্টিক নাকি ডিটাচড? এখন আমি জানি যে সার্কাস্টিক বা ডিটাচ না, অথর এটা নিয়ে অনেক কনসার্ন। আর অথর কিন্তু হোপলেস না এনকারেজিং। আমরা যদি লাস্ট লাইনটাই দেখি, দেখো কি লোক বলছে, অর্ডিনারি সিটিজেন্স হাউএভার আর নট পাওয়ারলেস, ইন্ডিভিজুয়াল অ্যাকশনস লাইক রিডিউসিং ওয়েস্ট এন্ড কনজার্ভিং এনার্জি কালেক্টিভলি মেক আ ডিফারেন্স, মানে আমাদের কাজ একটা ডিফারেন্স মেক করতে পারে। সো অথর এইখানে হোপ দেখাচ্ছে, হোপ লিখছি। আচ্ছা, আবার এখানে দেখো কি বলতেছে অথর, অলথো গ্লোবাল লিডার্স মিট ফ্রিকোয়েন্টলি টু নেগোশিয়েট সলিউশন, ইমপ্লিমেন্টেশন অফেন ল্যাগস বিহাইন্ড প্রমিসেস। তার মানে গ্লোবাল লিডাররা কিন্তু একটা ইমপ্লিমেন্টেশনে পৌঁছাইতে পারতেছে না, তার মানে এখানে হোপলেসনেস দেখাচ্ছে। সো আমি এক জায়গায় হোপ দেখতে পাচ্ছি, আমি এক জায়গায় হোপলেসনেস দেখতে পাচ্ছি। সো অথর এখানে কি আসলে এনকারেজিং নাকি হোপলেস? সো এই ডিবেটটা থাকে। সো যখন আমি এই ধরনের কনফ্লিক্টের মধ্যে থাকবো যে টোনটা কি, এটা কি হোপলেস টোন নাকি এনকারেজিং টোন, তখন আমি চিন্তা করব লাস্টের লাইন বা ফার্স্টের লাইনে অথর কি ধরনের অ্যাপ্রোচ নিচ্ছে। তো এখানে লাস্ট লাইনে যেহেতু অথর এনকারেজিং, তাহলে আমি অ্যান্সার দিব হচ্ছে এনকারেজিং। যদি লাস্ট লাইনে অথর হোপলেস থাকতো, তাহলে আমি অ্যান্সার হোপলেস দিব। মনে আছে কিনা আমরা যখন একদম ফার্স্ট স্লাইডে পড়তেছিলাম স্টেপ বাই স্টেপ গাইডে, এখানে লেখা ছিল যে মেইন আইডিয়া কিন্তু ইউজুয়ালি ফার্স্ট বা লাস্ট প্যারাগ্রাফে থাকে বা ফার্স্ট বা লাস্ট লাইনে থাকে। সো যখনই আমরা রিং কম্প্রিহেনশন সলভ করব, আমাদের মাথায় রাখতে হবে যেখানে ফার্স্ট আর লাস্ট লাইন আর মোর ইম্পর্টেন্ট দেন আদার লাইনস ইন দ্য মেনশন প্যাসেজ। নাম্বার 4 নাম্বার কোয়েশ্চন হচ্ছে ওয়াই ডু সলিউশনস অফেন ফেল। সো আমরা যদি আগের প্যাসেজটায় যাই, প্যাসেজটায় দেখো সলিউশন ফেল কেন করে, যে গ্লোবাল লিডাররা একটা সলিউশনে আসতে পারে না। সো এখানে দেখেছে ল্যাক অফ রিসোর্সেস, স্লো ইমপ্লিমেন্টেশন, অ্যাবসেন্স অফ লিডার্স, টু মাচ সিটিজেন ইনভলভমেন্ট। সো আমি জানি যে টু মাচ সিটিজেন ইনভলভমেন্ট এখানে নাই, বরং আমাদের বলা হচ্ছে যে সিটিজেন ইনভলভমেন্ট থাকলে ইজ বেটার। সো অ্যান্সার এখানে ল্যাক অফ রিসোর্সেসও না, আমরা জানি আমাদের রিসোর্সেস আছে, প্যাসেজে বলা হয়েছে। সো অ্যান্সার আইদার স্লো ইমপ্লিমেন্টেশন বা অ্যাবসেন্স অফ লিডার্স। এখন আমি দেখি এখানে কি বলা হয়েছে যে লিডার্সরা অ্যাবসেন্ট, না, বলা হচ্ছে যে গ্লোবাল লিডাররা ফ্রিকোয়েন্টলি মিট করে, মানে তারা রেগুলার দেখা সাক্ষাৎ করতেছে, তারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথাবার্তা বলতেছে, কিন্তু
তারা যে সলিউশনটা নিল সেই ইমপ্লিমেন্টেশন অফেন ল্যাগস বিহাইন্ড প্রমিস, অর্থাৎ সলিউশনটা টাইম মতো হচ্ছে না। তার মানে এটার অ্যান্সার কিন্তু গ্লোবাল লিডারের অ্যাবসেন্স এরকম না, বরং স্লো ইমপ্লিমেন্টেশন। সিটিজেন কি রোল প্লে করতে পারে? লাস্ট টাইমে বলা হয়েছে যে সিটিজেন অনেক ভালো রোল প্লে করতে পারে। সো সিটিজেনরা রিডিউসিং ওয়েস্ট এন্ড সেভিং এনার্জি এটা করতে পারে। সিটিজেনরা তো গ্লোবাল মিটিং হোল্ড করবে না, গ্লোবাল মিটিং তো ওয়ার্ল্ড লিডার্সরা হোল্ড করবে। বা সিটিজেনরা সবাই বইও লিখবে না, রাইটিং ক্লাইমেট বুকস, এটা অ্যান্সার হবে না। সো আমার হচ্ছে রিডিউসিং ওয়েস্ট। সো আমরা দুইটা রিডিং কম্প্রিহেনশন সলভ করে দেখলাম যে রিডিং কম্প্রিহেনশন আসলে কেমন হয় এবং রিডিং কম্প্রিহেনশনে কি কি কোয়েশ্চেন্স আসে এবং সেগুলো কিভাবে অ্যান্সার করতে হয়। সো এখন আমাদের যাদের ভয় ছিল আইবিএ রিডিং কম্প্রিহেনশন কি, কেন এবং কিভাবে, সেটা নিয়ে আমাদের ভয় একটু হইলেও কমছে। আচ্ছা, সো আমরা এখানে খুবই বিগিনার লেভেলের দুইটা রিডিং কম্প্রিহেনশন করছি। সাধারণত আইবিএ এক্সামসে এত বিগিনার লেভেলের রিডিং কম্প্রিহেনশন আসে না, সেখানে আরো বড় রিডিং কম্প্রিহেনশন আছে, সেখানে হয়তো তোমার একটা দুইটা তিনটা চারটা প্যারা থাকতে পারে আর কোয়েশ্চেন্স গুলো হয়তো আর একটু ইনডেপথ থাকতে পারে। বাট প্রাইমারিলি জিনিসটা এইরকমই, এইটার উপরে বেস করেই কোয়েশ্চেনটা দাঁড়ায় আছে। সো আমরা আস্তে আস্তে বিগিনার লেভেল থেকে প্র্যাকটিস করব, করে করে আমরা অ্যাডভান্স লেভেলে যাবো। এবং অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করার জন্য তোমরা জিম্যাট বা জিআরই রিসোর্সেস ইউজ করতে পারো। আর আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স তো আছে এখানে, কোর্সে তুমি ফুল মডালিটিতে সবকিছু পাবা। বা একটু ব্রেক নেই 5 মিনিট, পানি টানি খাই অনলাইন। আচ্ছা, তো ভাই তো এখন আমরা নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভোকাবুলারি। সো হোয়াট আর ভোকাবুলারি কোয়েশ্চেন? ভোকাবুলারি কোয়েশ্চেন হচ্ছে তোমার ওয়ার্ড নলেজকে টেস্ট করে। সো আইবি এর এই ভোকাবুলারি কোয়েশ্চেনই এমন একটা পার্ট যেই পার্টে তোমার কিছু মুখস্থ বিদ্যা জানা থাকা লাগবে, অর্থাৎ কিছু ওয়ার্ডের মিনিং জানা থাকা লাগবে। সো এখানে কি ধরনের কোয়েশ্চেন আসে? সিনোনিমস। সিনোনিমস মানে কি? কোন কোন ওয়ার্ডের সেম মিনিং আছে। অ্যান্টোনিমস, কোন কোন ওয়ার্ডের অপোজিট মিনিং আছে। ফিল ইন দ্য ব্যাক, আবার এগুলোকে অনেকে টেক্সট কমপ্লেক্সনও বলে। টেক্সট কমপ্লেশন। এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যানালজি। অ্যানালজি কি? অ্যানালজি হচ্ছে, আমরা দেখবো অ্যানালজি কি, বাট আপাতত একটু তোমাকে আইডিয়া দিয়ে নিই। অ্যানালজি হচ্ছে, মনে করো হট কোল্ড, তাহলে হট আর কোল্ডের মধ্যে রিলেশনশিপ কি? হট হচ্ছে কোল্ডের অপোজিট। সিমিলারলি এইখানে যদি আমি তাহলে বলি যে হট কোল্ডের অপোজিট যেহেতু, তাহলে আমি যদি বলি গুড, এখানে কি হবে? এই প্যাটার্ন ওয়াইজ, তাহলে এখানে হবে ব্যাড। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি অ্যানালজি, সেটা হচ্ছে বার্ডস স্কাই। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। আর আমরা আরেকটা এই দেখি কাউস, তাহলে বার্ডরা থাকে হচ্ছে স্কাই, ফ্লাই করে, তো কাউসরা কি করে? কাউসরা গ্রেজ ইন দ্য ফিল্ড, তাহলে আমার এই জায়গায় অ্যান্সার হবে ফিল্ড। তাহলে আমি বুঝলাম কি অ্যানালজি হচ্ছে, দুইটা ওয়ার্ড দেওয়া থাকবে এবং সেই দুইটা ওয়ার্ডের মধ্যে একটা মিনিং থাকবে, সেই মিনিংটা আমাকে বুঝতে হবে কি মিনিং আছে বা কি মিনিং থাকতে পারে। সেই মিনিংটা বুঝে সেই মিনিং ওয়াইজ আমি হচ্ছে পরে যে দুইটা ওয়ার্ড, সেই দুইটা ওয়ার্ডের মধ্যে রিলেশনশিপ ডেভেলপ করব। Imagine you are scrolling Twitter and see a post. His argument was so specious. এখানে দেখো specious, এই ওয়ার্ডটা কিন্তু আমরা পরিচিত না। আচ্ছা, that no one took him seriously. If you don't know, specious is equals to misleading but seemingly true, you will struggle. সো আমাকে এখানে এই ধরনের ওয়ার্ডের মিনিং গুলো জানতে হবে। সো ভাই আমি এই ওয়ার্ডের মিনিং গুলো কই থেকে জানবো, কোন বই পড়বো? সেটার জন্য আমাদের যে বইটা পড়তে হবে সেটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট। ওয়ার্ড স্মার্টের একটা বই আছে, ওয়ার্ড স্মার্ট 1 and 2 একসাথে, সেই বইটা আমরা কিনে পড়তে পারি। আর তোমরা যদি ইন্টারেক্টিভ কেয়ারসের এই কোর্সে এনরোল করো, আমরা তোমাদেরকে ভোকাবুলারির জন্যই কিছু ডেডিকেটেড ক্লাস নিব এবং সেখানে আমরা ক্লাসে বসে বসে একসাথে ভোকাবুলারি প্র্যাকটিস করব, ভোকাবুলারি শিখবো এবং এই ভোকাবুলারির শেখার মতো আর্ডিওয়াস জার্নিটা অনেক ইজি হয়ে যাবে, অনেক ফান হয়ে যাবে। সো ভোকাবুলারি হচ্ছে বসে বসে পড়াটা অনেক পেইনফুল, মানে তুমি বসে বসে মুখস্থ করবা যে স্পিশিয়াস মানে হচ্ছে মিসলিডিং বাট সিমিংলি ট্রু, এভাবে তোমাকে হচ্ছে প্রায় 800-1000 ওয়ার্ড মুখস্থ করতে হবে। সো উই অ্যাট ইন্টারেক্টিভ কেয়ারস উইল ট্রাই টু মেক ইট অ্যাজ এনজয়েবল অ্যাজ পসিবল। আচ্ছা,
স্টেপ বাই স্টেপ গাইড অ্যাজ ইউজুয়াল। সো আমাদেরকে ভোকাবুলারির ক্ষেত্রে রুটস গুলা জানতে হবে। সো রুটস কি ভাই? আচ্ছা, গাছ থাকে না, গাছের এই যে নিচে যে থাকে মূল, এটাকে কি বলে? রুট বলে। সো ইংলিশ ওয়ার্ডেরও এরকম রুট আছে বা মূল আছে। এই রুট বা মূলগুলো হইতেছে লাতিন আর গ্রিক। লাতিন আর গ্রিক কেন? তো ইংরেজি যে ভাষাটা হইছে সেই ভাষার মূল হচ্ছে লাতিন ভাষা বা গ্রিক ভাষা, সেই ভাষা থেকে ইংরেজি ভাষার উৎপত্তি হয়েছে। সো আমরা যদি এই লাতিন বা গ্রিক রুট গুলা জানি, তাইলে আমরা অনেক শব্দের মিনিং নিজে নিজে বাইর করতে পারবো। কিরকম? আমি তোমার একটা এক্সাম্পল দিই। ধরো প্রি, প্রি একটা, প্রি যদিও রুট না, প্রিফিক্স, বাট প্রি এরকম রুটের মতো একটা জিনিস। তো প্রি মানে হচ্ছে আগে বা পূর্বে। তাইলে কোনো কিছুর আগে যদি প্রি থাকে, তাহলে আমি এটা বুঝতে পারতেছি যে এই জিনিসটার অর্থ হচ্ছে সামথিং আগে। আবার পোস্ট, পোস্ট মানে আমরা জানি পরে। তাহলে কোন শব্দের মধ্যে যদি পোস্ট থাকে, তাহলে আমি বুঝতে পারতেছি যে সামথিং পরে। এই ধরনের প্রিফিক্স, সাফিক্স বা রুটস জানা থাকলে আমার কিন্তু শব্দের অর্থ বুঝতে সুবিধা হয়। সো আমরা রুটস জানবো। এখান থেকে একটা এক্সাম্পল দেওয়া আছে, বেনে। বেনে একটা রুট, বেনের অর্থ হচ্ছে গুড। তাহলে বেনিফিট মানে সামথিং গুড। আবার বেনেভোলেন্ট মানে সামথিং গুড। তাহলে কিন্তু আমার এমসিকিউ গুলো তাকাতে সুবিধা হবে। সো বেনেভোলেন্ট যেমন মানে দয়ালু, আর বেনিফিট মানে সুবিধা, তো দুইটাই তো গুড। সো বেনে মানে গুড, তাহলে আমি যেটা বুঝে গেছি যে বেনে যে জায়গায় থাকবে সেটা সামথিং গুড। আচ্ছা, কনটেক্সট ক্লুজ। সারাউন্ডিং ওয়ার্ডস অফেন হিন্ট মিনিং। সো আমি যদি বলি একটা ইন্টারেস্টিং কনটেক্সট ক্লুর এক্সাম্পল দেই, খুবই পপুলার একটা কনটেক্সট ক্লুর এক্সাম্পল, স্ন্যাক ইজ অ্যান obnoxious, একটা খুব পপুলার একটা এক্সাম্পল, অ্যানিমেল। সো স্ন্যাক ইজ অ্যান obnoxious অ্যানিমেল। তাহলে এখানে সেন্টেন্সটা দেখে বুঝে যাইতেছে না obnoxious এর মিনিংটা কি? ডেঞ্জারাস। স্ন্যাক তো আর ভাই ডেঞ্জারাস মানে ভালো অ্যানিমেল তো আর হবে না। সো আমি যদি obnoxious এর মিনিং জানি না, কিন্তু আমার কনটেক্সটে দেখে আমি বুঝতেছি যে স্ন্যাক ইজ অ্যান obnoxious অ্যানিমেল, এখানে obnoxious মানে বিপজ্জনক বা ডেঞ্জারাস কিছু একটা হবে। সেরকম আমরা কনটেক্সট দেখে অনেক সময় আইবের যে কোয়েশ্চেন্স গুলো আসবে ভোকাবুলারি অ্যান্সারটা বুঝতে পারবো। এলিমিনেট এক্সট্রিম, সেম, এটা সবকিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কখনোই তোমার এমসিকিউর কোয়েশ্চেন্স গুলোর মধ্যে এক্সট্রিমস গুলো অ্যান্সার হয় না। আর এটা হচ্ছে রিড ওয়াইডলি। তুমি যত পড়বা তত তোমার ভোকাবুলারি স্কোপ বাড়বে। সো এখানে দেখো আমি কিছু পড়ার জায়গা বলছি। নিউ ইয়র্ক টাইমস পড়তে পারো, তুমি দ্য ইকোনমিক্স পড়তে পারো, তুমি তোমার ফেভারিট মার্ভেল বা ডিসি মুভির রিভিউ পড়তে পারো, তুমি নন ফিকশন বই পড়তে পারো চাইলে। নীলক্ষেতে 100 টাকায় অনেক নন ফিকশন বই পাওয়া যায়, অনেক ভালো ভালো বই পাওয়া যায়। আমার নিজের একটা ফেভারিট বই হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস, জেমস ক্লিয়ার নামে একজন রাইটারের। তুমি চাইলে এটাতে শুরু করতে পারো। আই উইল সাজেস্ট হাইলি টু রিড দিস বুক। সো তুমি এই ধরনের বই যত পড়বা, নন ফিকশন বলছি দেখে নন ফিকশনই পড়তে হবে না নেসেসারিলি, ইউ ক্যান রিড ফিকশন অ্যাজ ওয়েল। অনেকে ড্যান ব্রাউনের বই পড়ে, অনেকে কলিন হুভারের বই পড়ে। তো তুমি এই বইগুলো পড়লে তোমার হচ্ছে ওয়ার্ডের যে ভান্ডার বা স্কোপ বাড়বে। আচ্ছা, এখানে আমাদের কিছু প্র্যাকটিস এমসিকিউ আছে। এই প্র্যাকটিস এমসিকিউ গুলো আমরা এখন আজকে প্র্যাকটিস তেমন একটা করবো না, আমরা হচ্ছে গ্রামার দেখবো। সিন্স এই প্র্যাকটিস এমসিকিউ আসলে অ্যাপ্রোচের কিছু নাই। হোয়াট ম্যাটার্স মোর ইজ দ্যাট ওয়েদার ইউ নো দিস ওয়ার্ডস অর নট। তো তোমাকে অর্থগুলো জানতে হবে, অর্থগুলো না জানলে তুমি আসলে অ্যান্সার করতে পারবে না। বাট আমরা একটা আইডিয়া পাচ্ছি প্র্যাকটিস এমসিকিউ গুলো থেকে যে কোন ধরনের প্রশ্ন আসে। যেমন এখানে মিনস কি জানতে চাইছে, এখানে অপোজিট জানতে চাইছে, এদিকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখতে চাইছে, আবার আবার এখানে মিনস এর প্রশ্ন আছে, অপোজিট জানতে চাইছে, ক্লোজেস্ট টু বলছে, অর্থাৎ এইটার অর্থ সেটা কোনটার সাথে ক্লোজেস্ট, ফিল ইন এর কোয়েশ্চেন্স আছে। সো এই ধরনের কোয়েশ্চেন্স থাকবে। সো ভোকাবুলারি নিয়ে আমাদের ডিসকাশন এতটুকুই। আমরা কোয়েশ্চেন গুলো কোন ধরনের কি আসে জানলাম, এন্ড কিভাবে অ্যাপ্রোচ করতে হয় জানলাম, কই থেকে পড়বো জানলাম। আচ্ছা, নাও আমাদের হচ্ছে গ্রামার পার্ট, যেটা নিয়ে সবার অনেক ভয় থাকে। ভাই আইবি এর গ্রামার শুনছি অনেক কঠিন, কিভাবে কি পারবো? সো হোয়াট আর গ্রামার কোয়েশ্চেন্স? Grammar tests your ability
to spot and fix errors in sentences. Think of it as proofreading memes before posting. So ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা সাধারণত এসএসসি বা এইচএসসি লেভেলে গ্রামার কি পড়ছি যে কিছু টপিক আমাদের থাকতো, আমরা সেগুলো প্র্যাকটিস করতাম, যেরকম ন্যারেশন বা ভয়েস, এবং সেগুলো আমরা চেক করতাম। তো আইবের গ্রামারটা ওরকম না। আইবের গ্রামার হচ্ছে তোমাকে সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সে কোনো ভুল আছে কিনা সেই ভুলটা স্পট করা, মানে ভুলটা আইডেন্টিফাই করা এবং ভুলটা ফিক্স করা। স্পট অ্যান্ড ফিক্স errors in sentences. So আইবের গ্রামারটা primarily revolves around sentences and it tests your aptitude whether you can spot errors and you have the knowledge and expertise to fix that error. So think of it as proofreading means before posting. Proofreading মানে কি? Proofreading মানে হচ্ছে আমরা কোনো একটা কিছু করার আগে আরেকবার পড়ি না। ধরো আমি ফেসবুকে একটা পোস্ট দিব, পোস্ট দেওয়ার আগে আমি একবার পড়ি, আচ্ছা পোস্টে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সেই জিনিসটাকে বলা হয় প্রুফরিডিং। সো গ্রামার কোশ্চেন্সে আমরা এরকম প্রুফরিডিং করি। কমন এরিয়াস টেস্টেড, কি কি টেস্ট করা হয়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টেস্ট করা হয়, টেন্স কনসিস্টেন্সি টেস্ট করা হয়, প্রোনাউন ইউজেস টেস্ট করা হয়, প্যারালেলিজম টেস্ট করা হয়, মডিফায়ার প্লেসমেন্ট টেস্ট করা হয়। এখন তোমাদের মধ্যে অনেকে প্যারালেলিজমের সাথে ইউজ টু না, বাকি জিনিসগুলো আমরা হয়তো এসএসসি এইচএসসি লেভেলে পড়ছি, বাট আমার মনে রাখতে হবে স্রেফ কিন্তু এই 4টা জিনিস টেস্ট করা হয়, ব্যাপারটা এরকম না। দিজ আর দ্য মোস্ট টেস্টেড এরিয়াস। So most tested areas does not equal to everything that is tested in the exam. So এটাগুলো বেশি আসে, তার মানে যে সব কিছু এখান থেকে আসে তা না, বাইরেও অনেক কিছু থাকে, বাট এগুলো বেশি আসে। সো এর মধ্যে আমরা হয়তো প্যারালেলিজম বা মডিফায়ার, প্যারালেলিজমের সাথে ইউজ টু না, বাকিগুলোর সাথে ইউজ টু। প্যারালেলিজম জিনিসটা কি এখন যদি একটু সংক্ষেপে বলে দিই, প্যারালেলিজম জিনিসটা হচ্ছে ধরো একটা সেন্টেন্স, ইসমাম loves playing, swimming and ড্রাইভ। ধরো এখানে লেখা থাকলো, এখানে এইটা কি হবে, ড্রাইভটা কি হবে? দেখো এখানে কি আছে, প্লেইং, সুইমিং এন্ড ড্রাইভ। এখন এখানে কি ড্রাইভিং হবে নাকি ড্রোভ হবে নাকি ড্রিভেন হবে? দেখি ড্রাইভ যে আছে ড্রাইভই থাকবে। সো এই জিনিসটা হচ্ছে প্যারালেলিজম কি বলে? প্যারালেলিজম বলে যখন একটা সেন্টেন্সে ভার্বগুলা, শুধু ভার্বের ক্ষেত্রে না, যে কোনো কিছুই ভার্বগুলা একই প্যাটার্ন ফলো করতে হবে। তো যেহেতু এখানে প্রথম ভার্বের সাথে আইএনজি আছে, পরের ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে পরের ভার্বের সাথেও আইএনজি হবে। এই জিনিসটাকে বলা হয় প্যারালেলিজম। সো এখানে ভার্বের সাথে আইএনজি জিরান ফর্মে আছে। সো যেহেতু 3টা ভার্বের মধ্যে 2টা ভার্ব জিরান ফর্মে আছে, তাহলে থার্ড যে ভার্ব সেটাও জিরান ফর্মেই থাকবে, তাহলে আমার অ্যান্সার হবে ড্রাইভিং। এখন এখানে যদি থাকতো এরকম যে ইসমাম লাভস টু প্লে, সুইম, তাহলে এখানে কি ড্রাইভিং হইতো? হইতো না, কারণ এখানে বেস ফর্ম আছে, এইখানে বেস ফর্ম আছে, তাহলে থার্ড যে ভার্বটা থাকবে সেটাতেও বেস ফর্মই থাকবে, তাহলে এটা অ্যান্সার হবে ড্রাইভ। তো এটাই হচ্ছে আমার প্যারালেলিজম। সো এটা একটা এক্সাম্পল। প্যারালেলিজম জিনিসটা হচ্ছে এটারই আর একটু অ্যাডভান্স ভার্সন। সো গ্রামারের ক্ষেত্রে আমার স্টেপ বাই স্টেপ গাইড কি গ্রামারের কোয়েশ্চেন্স গুলো অ্যাপ্রোচ করার জন্য? সো আমাকে প্রথম স্টেপ হচ্ছে ফাইন্ড দ্য সাবজেক্ট এন্ড ভার্ব, ডু দে এগ্রি। সো আমার মোস্ট অফ দ্য গ্রামার কোয়েশ্চেন্সে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রবলেম থাকে। তো আমি যখন একটা গ্রামার কোয়েশ্চেন্স অ্যাপ্রোচ করব, আমি দেখবো যে এখানে সাবজেক্ট আর ভার্ব একে অপরের সাথে এগ্রি করে কিনা। তো ফাইন্ড দ্য সাবজেক্ট এন্ড ভার্ব, ডু দে এগ্রি। যদি এগ্রি করে ভালো, আর যদি এগ্রি না করে তার মানে এখানে এরর আছে, তখন আমাকে হচ্ছে ফিক্স করার জন্য স্টেপস নিতে হবে। চেক টেন্স কনসিস্টেন্সি। টেন্স কনসিস্টেন্সি মানে কি? ধরো আমি বললাম যে আমি সকালে উঠে ভাত খাইছি, তারপরে আমি আবার বলতেছি যে পাস্ট প্রেজেন্ট টেন্সে কথা বলতেছি, বা আমি হচ্ছে ফিউচার টেন্সে কথা বলতেছি। তার মানে কি এখানে টেন্সের ইনকনসিস্টেন্সি আছে। যেহেতু আমি পাস্ট টেন্সে কথা বলতেছি, জিনিসগুলো অতীতে ঘটছে, তাহলে সবকিছুই অতীতে ঘটবে। সো এরকম টেন্সের কনসিস্টেন্সি আছে কিনা দেখতে হবে। ওয়াচ আউট ফর মিসপ্লেস মডিফায়ার্স বা ড্যাংলিং মডিফায়ার্সও বলে এটাকে। তো এটা অনেক কমন প্রবলেম, আমরা এইচএসসি তে অনেক মডিফায়ার্স এর প্রবলেম করছি। সো মডিফায়ার্স যদি ভুল জায়গায় থাকে,
তাহলে মিসপ্লেস মডিফায়ার্স বলে সেটাকে। সেই মিসপ্লেস মডিফায়ার্স আছে কিনা, এটা কিন্তু অনেক কমন প্রবলেম। আচ্ছা, ইনশিওর সেন্টেন্স ব্যালেন্স লাইক প্যারালেলিজম, তো তোমাকে দেখাইলাম। শি লাইক সিঙ্গিং, ড্যান্সিং এন্ড রানিং, নট টু সিং, ড্যান্সিং এন্ড রানিং। তো এখানে টু সিং হইতে পারে না, কারণ দুইটা আছে, ড্যান্সিং আর রানিং। বাট এখানে যদি এরকম হইতো যে টু সিং টু ড্যান্স, তাহলে কি পুরোটা রানিং হইতো না, তখন আবার টু রান হইতো। সো প্র্যাকটিস গ্রামার কোশ্চেনস এমসিকিউস, আমার কিছু প্র্যাকটিস গ্রামার কোশ্চেনস এখানে আছে, আমরা সেগুলো দেখি। ইচ অফ দ্য অ্যাভেঞ্জার্স ব্ল্যাঙ্ক রেডি ফর ব্যাটল। সো এখানে ইচ আছে, এটা একটা রুল, তো আমাদের এই রুলগুলো আলাদা আলাদাভাবে পড়তে হবে। বাট আমরা এখন যেটা করব, আমরা এমসিকিউ সলভ করতে করতে রুলগুলো শিখে ফেলব। তাহলে আমরা এখানে যে কয়টা প্র্যাকটিস গ্রামার এমসিকিউ কোশ্চেনস আছে করলে আমরা সে কয়টা রুল অ্যাটলিস্ট শেখা হয়ে যাবে। আচ্ছা, সো ইচ, ইচ মানে হচ্ছে প্রতি বা প্রত্যেক, তাহলে প্রত্যেকেই রেডি ছিল। তাহলে ইচ তাহলে কি আমার কি সিঙ্গুলার না প্লুরাল? ইচ অফ দ্য অ্যাভেঞ্জার্স কি আর হবে না ইজ হবে? তাহলে ইচ অফ দ্য অ্যাভেঞ্জার্স আমার ইজ হবে, যেহেতু প্রত্যেক হচ্ছে সিঙ্গুলার এন্টিটি। তাহলে ইচ অফ দ্য অ্যাভেঞ্জার্স ইজ রেডি ফর ব্যাটল। আচ্ছা, নেইদার ব্যাটম্যান নর সুপারম্যান ব্ল্যাঙ্ক অ্যাটেন্ডিং দ্য প্রেস কনফারেন্স। আচ্ছা, এটা একটা রুল, নেইদার আর নর বা একই সাথে আইদার অর থাকা মানে, নেইদার বা নর মানে কেউই না, না ব্যাটম্যান না সুপারম্যান, আর আইদার অর মানে এদের দুজনের মধ্যে যে কোনো একজন। সো কেউই না, তার মানে কি এটা কি এন্টিটি? সিঙ্গুলার এন্টিটি। তাহলে নাইদার ব্যাটম্যান নর সুপারম্যান ইজ অ্যাটেন্ডিং দ্য প্রেস কনফারেন্স। তারপরে কি আসলো? আয়রন ম্যান ইজ দ্য স্মার্টেস্ট, ইজ এ স্মার্টার, স্মার্টার কম্পারেটিভ আছে, স্মার্টার হাল্ক। তার মানে কি এখানে হচ্ছে কম্পারিজন বোঝাচ্ছে। এখন কম্পারিজন আমরা বুঝতেছি যে দেন হবে, এখানে দেখো কনফিউশনটা কি, দেন হবে না দেন হবে। সো দেন মানে হচ্ছে তখন, আর দেন মানে হচ্ছে থেকে। তাহলে আমার সেকেন্ডটা হবে দেন, এটা মানে হচ্ছে তখন, আর এটা মানে হচ্ছে থেকে। তাহলে আমি আয়রন ম্যান হচ্ছে হাল্ক থেকে স্মার্টার, তার মানে এখন হচ্ছে দেন। তারপর আছে দ্য জেডাই অ্যালং উইথ দ্য ক্লোন ট্রুপার্স ব্ল্যাঙ্ক মার্চিং ইনটু দ্য ব্যাটল। এখন দেখো, তুমি যদি দেখে মনে করছো ভাই দ্য ক্লোন ট্রুপার্স আছে প্লুরাল, তাহলে কি ওয়্যার হবে না? হবে না ওয়্যার। কেন হবে না? কারণ এইখানে সাবজেক্ট ক্লোন ট্রুপার্স না, সাবজেক্ট হচ্ছে দ্য জেডাই। তাহলে ভাই কিভাবে বুঝবো সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে সেটাই যেটা সেন্টেন্সের শুরুতে থাকে এবং যে সেন্টেন্সে কাজ করে। তাহলে এখানে কাজটা কে করতেছে? ক্লোন ট্রুপার্সরা না, কাজটা করতেছে দ্য জেডাই। জেডাইয়ের সাথে ক্লোন ট্রুপার্সরা আছে। এটা বোঝার আরেকটা সহজ উপায় হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজের দিকে নজর রাখা। তো যখনই আমরা এরকম অ্যালং উইথ, উইথ বা এরকম কমা দেখবো, মানে যা আছে সেটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমার শুরুতে যেটা থাকবে দ্য জেডাই, সেটাই কিন্তু আমার সাবজেক্ট। তাহলে তো জেডাই আমার সাবজেক্ট। এখন জেডাই কি? জেডাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমার ওয়ার হবে? হবে না, আমার হবে ওয়াজ। সিঙ্গুলার ভার্ব নেবে যেহেতু সিঙ্গুলার। নাও স্পাইডারম্যান নট অনলি সুইং ফাস্ট বাট অলসো। সো এই যে এখানে এটা দুইবার আসছে, শুধু বাট অলসো হবে, বা যদি এখানে অলসো না থাকতো তাহলে বাট অলসো, বাট অলসো ডাজ হবে না। কারণ কি আমরা জানি যে ফ্রেজ আছে নট অনলির সাথে বাট অলসো হয়। সো নট অনলি বাট অলসো মানে কি সে শুধু সুইংই করে না ফার্স্টলি, বরং ভালোভাবে ল্যান্ডও করে। তো নট অনলি বাট অলসো। দ্য ক্রিপ্টোনাইট অন দ্য টেবিল বিলং ডেঞ্জারাস, বিলংস ডেঞ্জারাস। সো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস বাই এস যোগ হবে। আচ্ছা, দ্য মুভি ওয়াজ থ্রিলিং, এখন কি হবে অ্যান্ড না বাট? এখন দেখো ভাই দুইটাই তো হতে পারে, দ্য মুভি ওয়াজ থ্রিলিং অ্যান্ড টু লং, মুভিটা খুব থ্রিলিং ছিল আবার খুব লম্বা ছিল। আর আমি এটা বলতে পারি দ্য মুভি ওয়াজ থ্রিলিং বাট টু লং, মুভিটা খুব থ্রিলিং ছিল কিন্তু লম্বা ছিল। কোনটা বেশি মেক সেন্স করে? লাস্টেরটা বেশি মেক সেন্স করে না? সো এখানে দেখো থ্রিলিং কি, থ্রিলিং ইজ আ পজিটিভ সেন্স,
টু লং কি? টু লং এজ এ নেগেটিভ সেন্স। তো এখানে একটা কন্ট্রাস্ট আছে না দুইটার মধ্যে? কন্ট্রাস্ট মানে কি? পার্থক্য আছে না? আমি বলতেছি লোকটা গরিব কিন্তু সৎ, মানে আমি ভাবতেছি যে লোকটা যেহেতু গরিব তাহলে তো তার অসৎ হওয়ার প্রবাবিলিটি বেশি, বাট আমি বলতেছি সে সৎ, তাহলে গরিব আর সতের মধ্যে একটা পার্থক্য আছে। সো যখন এরকম পার্থক্য থাকবে বা কন্ট্রাস্ট থাকবে তখন আমি বাট ইউজ করব। তাহলে আমার এখানে অ্যান্সার হবে দ্য মুভি ওয়াজ থ্রিলিং বাট টু লং। আমরা এখন এই কোয়েশ্চেনটা দেখি। হ্যারি ইজ ওয়ান অফ দোজ উইজার্ডস হু অলওয়েজ। তো এখন এটা দেখে মনে হতে পারে যে যেহেতু উইজার্ডস আছে তাহলে আর হবে, যেহেতু উইজার্ডস প্লুরাল। কিন্তু এখানে খেয়াল করো ওয়ান অফ আছে। ওয়ান অফ মানে হ্যারিকে নিয়ে শুধুমাত্র কথাবার্তা বলা হচ্ছে। তো হ্যারি উইজার্ড, অনেকগুলো উইজার্ডদের মধ্যে একজন। তো যেহেতু একজন তাহলে আমার এখানে সিঙ্গুলার ভার্ব নেবে ইজ। দ্য ক্রিপ্টোনাইট ওয়াজ ডিস্ট্রয়েড বাই সুপারম্যান কুইক না কুইকলি? কুইক হবে না, যেহেতু এটা ভার্বকে মডিফাই করতেছে তাই কুইকলি। আচ্ছা, আমার লাস্ট কোয়েশ্চেন। ইফ টনি স্টার্ক অ্যালাইভ ই উড হ্যাভ বিল্ড অ্যানাদার স্যুট। সো এখন টনি স্টার্ক কি অ্যালাইভ? না, সে তো অ্যালাইভ না। সো এটা একটা আনরিয়াল। তো যখন এরকম ইফ দিয়ে কোন সেন্টেন্স থাকবে এগুলোকে আমরা বলবো হচ্ছে ইফ স্টেটমেন্ট। কি বলবো? ইফ স্টেটমেন্ট। সো ইফ স্টেটমেন্ট হচ্ছে আনরিয়াল সিনারিও বুঝাইতে বুঝায়। ইফ স্টেটমেন্ট হচ্ছে আনরিয়াল সিনারিও বুঝায়, তাহলে এটা একটা আনরিয়াল সিনারিও। টনি স্টার্ক তো অ্যালাইভ না, যদি সে অ্যালাইভ হইতো। তাই জন্য এখানে হবে ওয়ার। তো এই ধরনের আনরিয়াল স্টেটমেন্টে ওয়ার ইউজ হয়, ইফ স্টেটমেন্টে আমরা ওয়ার ইউজ করব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 3টা পার্ট আমরা কভার করলাম: ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন। সো আইবিএতে ইদানিং কোয়েশ্চেন গুলো যেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসছে। সো ইফ ইউ গাইস ওয়ার টু টেক ওয়ান থিং ফ্রম টুডেস সেশন, keep in mind that reading comprehension is very important for IB admission test. So focus more on reading stuffs that will help with you both reading comprehension and vocabulary and grammar as well. So তোমার গ্রামারও এটা হেল্প করবে। So the more you read, the more you develop the intuition to identify mistakes, learn more words and understanding meanings. So that is why আমাদেরকে আইবিতে ভালো করতে হলে প্রচুর পড়তে হবে। পড়তে হবে মানে টেবিলে বসে বসে পড়ালেখা করতে হবে না নেসেসারিলি, আমাদেরকে প্রচুর ইংলিশ লেখা পড়তে হবে। সেটা বই হতে পারে, সেটা পত্রিকা হতে পারে, ম্যাগাজিন হতে পারে, রিভিউজ হতে পারে, ইন্টারনেটে আর্টিকেল হতে পারে, ব্লগ হতে পারে, বাট হোয়াট এভার ইট ইজ ইউ রিড গুড কোয়ালিটি ম্যাটেরিয়ালস। তো আমি তোমাদের কিছু জিনিস সাজেস্ট করছি, এর বাইরেও কিছু জিনিস সাজেস্ট করলাম যে তোমরা কিছু পেপার পড়তে পারো। ফর এক্সাম্পল দ্য ডেইলি স্টার, তোমার ঢাকা ট্রিবিউন, প্রথম আলো, এগুলো পড়তে পারো। প্রথম আলোর ইংলিশ ভার্সনের কথা বলতেছি। এর বাইরে তোমরা ইউটিউবে বিভিন্ন ডকুমেন্টারি আছে, সেই ডকুমেন্টারি গুলো সাবটাইটেল অন রেখে দেখতে পারো। তোমরা অনেক বই পড়তে পারো, ফিকশন, নন ফিকশন। কেউ যদি ফিকশন পড়তে চাও দ্য আলকেমিস্ট পড়তে পারো, সেটা দিয়ে শুরু করতে পারো। সো দিস বুকস, এই বইটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট বুক। গডফাদার আছে মারিও পুজো, সেটাও পড়তে পারো। তো এই জিনিসগুলো, রিসোর্সগুলো প্র্যাকটিস করলে ইট উইল হেল্প আস ইনক্রিজ আওয়ার ইংলিশ স্কিলস ইন overall. So that's about it. Thank you so much for having going through the class with me. That's all.